তার আগে যে প্রাথমিক কাজ করা হচ্ছিল ম্যাপিংয়ের কাজ হচ্ছিল আর কি। সেই ম্যাপিংয়ের কাজ করতে গিয়ে বিএলও যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আজকে আমরা সিও দপ্তরে শেয়ার করতে এসেছি। আমরা বিভিন্ন স্তর থেকে খবর নিয়ে দেখেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা ইনপুট নিয়েছি, এমনকি প্রমাণপত্র সহ আজকে আমরা সিও দপ্তরে কিছু ডকুমেন্টস আমরা জমা দিয়েছি। এটা প্রমাণ করে যে এই এসআইআর এর কাজটা করতে গিয়ে বিএলওরা কতটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই চ্যালেঞ্জটা মূলত শাসক দলের কাছ থেকেই আসছে আমরা জানতে পেরেছি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, হুমকিতে কাজ না হলে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে, মানে ঘুষ দেওয়ার কথা বলা হচ্ছে। ঘুষ দেওয়ার কথা যদি তাদের রাজি না হয় তারপরে কিন্তু আরও মানে ভয়ঙ্কর হুমকি দেওয়ার ব্যবস্থা করছে। আমরা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পেয়েছি। এটা মানে কলকাতাতেও এই ধরনের ঘটনা ঘটছে, কলকাতাতেও এই ধরনের ঘটনা ঘটছে, এবং সেই রিপোর্টিংটা আজকে আমরা সিও দপ্তরে করেছি, এবং আমরা কিছু ছবিও সিও দপ্তরে তুলে দিয়েছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের কাছে হেল্পফুল হবে। যে মানে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এসআইআর কাজটা যেহেতু খুব তাড়াতাড়ি শুরু হবে, আপনারা জানেন সেখানে এমন ব্যক্তিরা ভোটার লিস্টে নাম তুলতে চাইছেন যাদের বয়স হচ্ছে 72 বছর। কল্পনা করতে পারেন 72 বছর বয়সে বা 62 বছর বয়সে প্রথম ভোটার লিস্টে নাম তুলতে চাইছে। তাহলে এতদিন কোথায় ছিলেন? এতদিন ভোটার লিস্টে নাম ছিল না কেন? এই জায়গাগুলোতে বিএলওদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, কনফ্রন্টেশন তৈরি হচ্ছে। স্থানীয় কিছু নেতা, স্থানীয় কিছু দুষ্কৃতকারী এবং ঘটনাক্রমে শাসক দলের একটা মদত আছে, ভূমিকা তো আছে। এই পরিস্থিতিতে সব যে বিষয়টা আজকে আমরা সিও দপ্তরে আমরা অ্যাডিশনাল সিওর কাছে আমরা আজকে ব্রিফিং করলাম, এবং ওনারা আসল আমাদের মূল দায়িত্ব যেটা ছিল যে এসআইআর করতে গেলে যে চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএলওরা, হুমকির মুখে পড়ছে, সেটাকে কমব্যাট করতে গেলে সিও দপ্তরে কী করা দরকার সেটাও আমরা সাজেশন দিলাম। আমরা বলেছি যে যেখানে যেখানে সেন্সিটিভ এলাকা আছে, যেখান থেকে হুমকি আসার সম্ভাবনা বা হুমকি দিচ্ছে, সেই সব এলাকাগুলোতে বিএলওরা যখন কাজ করতে যাবেন তাদের সঙ্গে একাধিক প্যারামিলিটারি যেন থাকে। এবং খুব আশার বিষয় আজকে কিন্তু সিও দপ্তরের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হলো যে আপনাদের পুরো সিকিউরিটির ব্যবস্থা করা হবে। যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্স প্রয়োজন হলে মিলিটারি যদি দরকার হয় সেই সাপ্লিমেন্ট আমরা দেবো, সেই সহযোগিতা আমরা দেবো। আপনারা কিন্তু নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে কাজ করে যান, নির্ভয়ে কাজ করে যান, এবং ওনারা খুব ডিটারমাইন্ড যে এসআইআর হবে, কোনো বাধা ওনারা মানবেন না। এই কথাটা বলেছেন যে বিএলওদের যেভাবে সাপোর্ট করা দরকার ওনারা করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা আরেকটা কথা বলেছি, আমাদের একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি যে সারা রাজ্য থেকে যাতে কমপ্লেন করা যায় সেই জন্য একটা সিও দপ্তরে একটা গ্রিভেন্স সেল খোলা হবে। গ্রিভেন্স সেল যেখানে বিএলওরা সরাসরি আসতে পারে, অথবা বিএলওদের অর্গানাইজেশন যারা আছেন বা ভোট কর্মীদের অর্গানাইজেশন, তারা এসে কোন এলাকাতে কোন ধরনের ইনসিডেন্ট ঘটলো বা কীভাবে বিএলওরা থ্রেটের মধ্যে পড়ছে তার অভিযোগটা জানাতে পারে, তাতে করে সিও দপ্তর খুব দ্রুত ব্যবস্থা নেবে। তাতেও কিন্তু ইলেকশন কমিশন সহমত পোষণ করেছেন যে হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রস্তাব, আমরা কিন্তু গ্রিভেন্স নেওয়ার একটা আলাদা ব্যবস্থা করব। তারা কিন্তু তাকে আশ্বস্ত করেছে। আচ্ছা, কোন ডকুমেন্টসের উপরে বেশি জোর দিচ্ছে যে যারা আসছে যে করে দিতেই হবে? আধার কার্ডটা কি বলা হচ্ছে? আধার কার্ড একটা সুপ্রিম কোর্টে মাঝখানে একটা মামলা হয়েছিল, আপনারা জানেন। সিবিআইতে তারা একটা অর্ডার দিয়েছে। বিহারের যে এসআইআর হয়েছিল সেই প্রেক্ষিতে আর কি ধরে নিতে হবে যেটা সারা দেশে কিন্তু প্রয়োজন। কিন্তু আমরা মানে এখান থেকে জানতে পারছি যে বিএলওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা নিজেরাও জানি যে কোথাও কোথাও একই ব্যক্তি একাধিক আধার কার্ড, প্রথম যখন আধার কার্ডটা দেখাচ্ছে সেখানে যখন মিসম্যাচ খুঁজে পাওয়া যাচ্ছে বা কোনো অ্যানোমালি খুঁজে পাওয়া যাচ্ছে, তখন বলছে, তখন বিএলওরা বলছে যে আপনাদের এই আধার কার্ড ভুল, এই আধার কার্ড ঠিক নয় মনে হচ্ছে। তখন দেখা যাচ্ছে তারপরের দিন আবার একটা অন্য আধার কার্ড নিয়ে এসে হাজির হচ্ছে। সেখানে যখন ভুল ধরা পড়ছে তারপরের দিন আবার একটা নতুন আধার কার্ড নিয়ে হাজির হচ্ছে। তাহলে এই আধার কার্ডগুলো কোথায় ইস্যুটা হচ্ছে, কোথায়? মানে আকাশ থেকে আসছে না তো, একটা ব্যক্তি তো 3টি আধার কার্ড থাকতে পারে না। তাহলে কোথায় হচ্ছে এগুলো? কোন মানে গোপন আস্তানা থেকে এটা হচ্ছে? এটা প্রশাসনের কিন্তু সতর্ক হওয়া উচিত, কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু একটা বড় থ্রেট। আমরা দেশের নাগরিক, এটা পরিষ্কার করে বলতে যে আমরা বিএলও হিসেবে যেমন কাজ করছি, বিএলও হিসেবে যেমন যে মানুষরা কাজ করছেন তারা সরকারি কর্মচারী, শিক্ষক, তাদের জীবনের যেমন দাম আছে, ঠিক একইভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টও কিন্তু আছে।
এটা মনে রাখতে হবে যে একটা ব্যক্তির কাছে 3টে আধার কার্ড থাকতে পারে না, একটা ব্যক্তির কাছে 3টে ভোটার কার্ড থাকতে পারে না, একজন ব্যক্তি কখনো 3 জায়গায় ভোটার হতে পারে না। এটা সত্যি চ্যালেঞ্জিং। বিএলওরা চ্যালেঞ্জটা নেবেন যদি সিও দপ্তর থেকে ফুল সাপোর্ট পাওয়া যায়। যে আশ্বাস তারা আগে দিলেন যে হ্যাঁ আমরা ফুল সাপোর্ট দেব। আমরা শুধু দাবি করেছি যে নির্ভুল এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হোক, তাতে বিএলওরা সাহায্য করবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে স্বচ্ছ ভোটার তালিকার প্রয়োজন আছে। ভোটার দিয়ে ভোট দিতে কোনোদিন গণতন্ত্র শক্তিশালী হয় না। এটা আমরা পরিষ্কার করে বলেছি ওনারা তাদের সহমত পোষণ করেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, বিএলওদেরও সহযোগিতা করব, এসআইআরও হবে এবং নির্ভুল ভোটার তালিকাও প্রকাশ হবে, তারা এটা বলেছেন। আর আমরা আরেকটা কথা বলেছি যে কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না যান, কোনো মতে যাতে বাদ না যান সেটা গ্যারেন্টি করতে হবে। আর কোনো অবৈধ ভোটার যাতে তালিকায় না থাকে সেটাও কিন্তু গ্যারেন্টি করতে হবে। সে ব্যাপারে তারা গ্যারেন্টি দিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে এটা হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের সিকিউরিটির ব্যাপারে তারা কিন্তু আশ্বস্ত বলেছেন যে ওই 3টা আধার কার্ড এর কোনো স্পেসিফিক কোনো জেলা হচ্ছে না। আমি অন্য বিভিন্ন জেলা থেকে খবর পেয়েছি, আমাদের কলকাতা জেলাতে হচ্ছে, কলকাতা জেলাতে পাওয়া গেছে যে একজন ব্যক্তি 3খানা আধার, 3 দিন আলাদা আলাদা আধার কার্ড এসে দেখা যাচ্ছে। এগুলো কোথায় তাহলে হচ্ছে? দেখো তার কাছে কোনো আলাদা ডকুমেন্টস অন্য ডকুমেন্টস দেখাতে পারছে না, আধার কার্ড দেখাচ্ছে। তার মানে আধার কার্ড তৈরি হচ্ছে। এই যে মানে ভোটার লিস্টে নাম তোলার জন্য নতুন করে আধার কার্ড তৈরি হচ্ছে, তাহলে এই সেটআপটা কীভাবে হচ্ছে? আচ্ছা, এই আধার কার্ড তৈরি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভূমিকা থাকে। একটা নির্দিষ্ট জায়গা থেকে পাসওয়ার্ড দিয়ে করা হয়েছে, সেটা কোথা থেকে হচ্ছে? কিছুদিন আগে উত্তরবঙ্গের কোনো একটা পোস্ট অফিসে ধরা পড়ল, মনে আছে আপনার? একজন পোস্ট অফিসের অফিসার তিনি তার পাসওয়ার্ড অন্য লোককে দিয়ে রেখেছিলেন আধার কার্ড। তাহলে এটা কী করে হয়? এটাও একটা চিন্তার বিষয় কিন্তু আমাদের কাছে। যাই হোক, আমরা কিন্তু আজকে সিইওর সঙ্গে কথা বলে, সিইও দপ্তরের সঙ্গে কথা বলে অ্যাডিশনাল সিইওর সঙ্গে আমরা আশ্বস্ত। ওনারা বলেছেন যে বিএলওদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতে থাকবো। আপনাদের গায়ে স্পর্শ করতে পারবে না কেউ যদি তারা নিজেরা সঠিকভাবে কাজটা করে। স্পেসিফিক কোনো অভিযোগ কি সেটা আপনাদের খবর আসছে? স্পেসিফিক এখানে যেটা জানতে চাইছেন না সেরকম কিছু সিও দপ্তর? হ্যাঁ, আমরা সিইও দপ্তরে স্পেসিফিক কিছু ডকুমেন্ট জমা দিয়েছি এবং অত্যন্ত সেন্সিটিভ ডকুমেন্ট, যেগুলো আমরা বাইরে ডিসক্লোজ করতে চাইছি না। কারণ হচ্ছে সিকিউরিটির কারণে আমরা কিন্তু বাইরে সেটা কলকাতা জেলা থেকেই পাওয়া ডকুমেন্ট 2400 আমরা দিয়েছি। কলকাতায় পূর্ব কলকাতার একটা বিধানসভা থেকে যে ডকুমেন্টগুলো আমরা পেয়েছি, বিধানসভা তো করা যায় বিধানসভা কসবা বিধানসভা, কোন এলাকা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছে? কলকাতা দক্ষিণ থেকে আছে, কলকাতা আউটস্কার্ট থেকে আছে, মালদা থেকে আমরা পাচ্ছি, মুর্শিদাবাদ থেকেও ফিডব্যাক পাচ্ছি। কারণ দেখুন, এটা স্পেসিফিক আমরা এইভাবে কোনো জেলাকে চিহ্নিত করছি না, কিন্তু সারা রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে, এমনকি আপনি নদিয়া জেলা পাশেই, উত্তর 24 পরগনার পাশে, সেই নদিয়া জেলা থেকেও কিন্তু খবর আসছে। মালদাতেও আছে, মুর্শিদাবাদও আছে, সব জেলা মানে কম বেশি। ধরুন আপনি মেদিনীপুর থেকেও যে খবর আসছে সেখান থেকেও মিসম্যাচ পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে সংখ্যাটা কম, যদিও এখানে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। কিন্তু বেশি খবর আসছে হচ্ছে যে বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো, সেগুলো থেকে বেশি খবরটা আসছে। এটা কিন্তু একটা উদ্বেগের বিষয়। বলছি, কেন্দ্রীয় বাহিনী আপনারা দাবি করেছেন, আশ্বস্ত করেছেন, তারপরেও যদি আপনাদের সিকিউরিটি না পান তাহলে সে দায় হচ্ছে সিলেকশন কমিশনের। সেখানে যদি এসআইআর না হয় বা এই ধরনের কাজটা কমপ্লিট না করতে পারে, কোনো বিএলও তো নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজটা করবেন না, তিনি তো নিজের মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়বেন না। তারও তো বাড়ি আছে, পরিবার আছে, স্ত্রী বাচ্চা আছে, তাই না? কেন তিনি করতে যাবেন? এই কথাটাও আমরা বলেছি। আপনারা নিরাপত্তা না দিলে আমরা দ্বিতীয় রাজকুমার রায় দেখতে চাই না। ইলেকশনের সময় মনে আছে আপনাদের উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুরে রাজকুমার রায়কে হত্যা করা হয়েছিল রাতের বেলা, কিডন্যাপ করে। দ্বিতীয় রাজকুমার রায় আমরা দেখতে চাই। এরপরে যে এসআইআরটা হবে, শুরু হবে, মানে এটা তো প্রিলিমিনারি বা প্রিপারেশন ছিল। যখন এসআইআরটা শুরু হবে সেই সময় যেখান থেকে চাহিদা আসবে, সব জায়গায় যে প্যারামিলিটারির প্রয়োজন আছে আমার মনে করি না। সব জায়গায় প্যারামিলিটারির প্রয়োজন নেই। হ্যাঁ, যেখানে গ্রিভান্সেস মানে অভিযোগ জমা করবে সেখানেই যেন প্যারামিলিটারি ফোর্স সাপোর্ট যায়, সেই দাবিটা আমরা করছি। সেন্ট্রাল ফোর্সই কেন, রাজ্য পুলিশের উপর ভরসা নেই? দেখুন, রাজ্য পুলিশের উপর ভরসা আমরা নির্বাচনের সময় দেখেছি, পঞ্চায়েত নির্বাচনের সময়
যারা নিজেরা জানিয়ে থেকে ভোট দিতে সাহায্য করে তাদের উপর আমাদের ভরসা নেই। আমরা নিজেরা চোখের সামনে দেখেছি নির্বাচনের আগের দিন নির্বাচন হয়ে গেছে। এই কলকাতার পাশে একটা লোকসভার কথা আমি নাম বলছি না, সেখানে যেদিন পঞ্চায়েত নির্বাচন ছিল তার আগের দিন রাত 12টার সময় নির্বাচন কমপ্লিট হয়ে গেছে। পুলিশ ছিল কিন্তু, তাহলে পুলিশের উপস্থিতিতে এটা হয়েছে। পুরো ছাপ্পা মেরে ব্যালট বক্সে ঢুকিয়ে দিয়ে গালা সিলটিল করে দিয়ে তাদেরকে বললো যে আপনারা রেস্ট নিন, খাওয়া দাওয়া সব দিচ্ছি আমরা, কালকের দিনও সারাদিন রেস্ট নেবেন, বিকেলবেলা গিয়ে ডিসিআরসিতে জমা দিয়ে দেবেন, ইলেকশন হয়ে গেছে, তাই না? তা সেখানে তো পুলিশের উপর ভরসা করা যাবে না। আমরা এই জন্য সেন্ট্রাল পুলিশকে দেখছি। আমার নাম শ্রবণ মণ্ডল, ভোটপুর বিএনপির হচ্ছে সাধারণ সম্পাদক, আর আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট তিনি হচ্ছে প্রণব পাই, আমাদের যে সংগঠন আছে তার প্রধান প্রেসিডেন্ট। প্রণব কি? প্রণব পাই। এটা ডকুমেন্টস